আজকে আমরা যে থিওরামটা শিখব সেটার নাম হচ্ছে সুপারপজিশন থিওরাম। তো এই থিওরামটা বেসিক্যালি হচ্ছে লিনিয়ারিটি যে প্রপার্টিটা আমরা লাস্ট লেকচারে শিখেছি সেই প্রপার্টিটার উপর বেস করে দাঁড়া করানো হচ্ছে এই থিওরামটা। টু বি স্পেসিফিক, লিনিয়ারিটি প্রপার্টি বা কোনো একটা সিস্টেম যদি লিনিয়ার হয় তার হচ্ছে একটা প্রপার্টি ছিল হচ্ছে অ্যাডিটিভিটি প্রপার্টি, খেয়াল আছে? টু বি স্পেসিফিক, সুপারপজিশন থিওরামটা হচ্ছে এই অ্যাডিটিভিটি প্রপার্টিটাকে কাজে লাগায় হচ্ছে এটাকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে এই থিওরামটাকে। তো অ্যাডিটিভিটি প্রপার্টিটা কী ছিল একটু রিকল করি। অ্যাডিটিভিটি প্রপার্টিটা হচ্ছে বলেছিল যে আমি যদি দুইটা ইনপুট যোগ করে একটা সিস্টেমে অ্যাপ্লাই করি তাহলে যে আউটপুটটা পাবো সেই আউটপুটটা হবে ওই দুইটা ইনপুটের জন্য আমি সেপারেটলি যে আউটপুটগুলো পাচ্ছিলাম সেই করেসপন্ডিং আউটপুটগুলোর যোগফল। এটাই তো ছিল আমার অ্যাডিটিভিটি প্রপার্টি, তাই না? তো এখন আসো, যেহেতু আমরা এখানে সার্কিট নিয়ে ডিল করতেছি, ডেফিনেটলি আমি সিস্টেম হিসেবে কি একটা সার্কিটই চিন্তা করব। তো একটা সার্কিটে হচ্ছে ইনপুট বলতে হচ্ছে বেসিক্যালি বোঝায় হচ্ছে সোর্সগুলাকে। ইনপুট কি? যে জিনিসটা হচ্ছে আমি অ্যাপ্লাই করি। আর আউটপুট কি? ইনপুট কোয়ান্টিটিটা অ্যাপ্লাই করার ফলে যে ইফেক্টটা হচ্ছে আমরা পাই সেটা হচ্ছে আউটপুট, তাই তো? তো একটা সার্কিটে যে ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলি থাকে তারা হচ্ছে কি ইনপুট। তারা যখন ভোল্টেজ বা কারেন্ট হচ্ছে সার্কিটের মধ্যে পুশ করে তখন হচ্ছে আমি কি সার্কিটের অন্যান্য যেই এলিমেন্টগুলো আছে, ফর এক্সাম্পল রেজিস্টার হোক বা ক্যাপাসিটর হোক বা ইন্ডাক্টর হোক, এমনকি একটা ডিপেন্ডেন্ট সোর্সই হোক, তখন হচ্ছে আমরা সেই এলিমেন্টগুলোর অ্যাক্রসে ভোল্টেজ বা কারেন্ট পাই। তো এই ভোল্টেজ বা কারেন্ট যেগুলা কিনা ওই ইন্ডিপেন্ডেন্ট সোর্স অ্যাপ্লিকেশনের পরে আমরা পাচ্ছি তারা সবাই কি একটা ইফেক্ট, ইনপুট অ্যাপ্লিকেশনের ফলে একটা ইফেক্ট। সো ওই প্যারামিটারগুলোকে হচ্ছে আমরা সবাই এই ক্ষেত্রে সিস্টেমটার আউটপুট হিসেবে কনসিডার করতে পারি। আমি আবারও একটু রিপিট করি কথাটা। একটা সার্কিটে ইনপুট হিসেবে আমরা সবসময় কনসিডার করব ইন্ডিপেন্ডেন্ট যে সোর্সগুলো আছে সেগুলাকে, ঠিক আছে? তো ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো হচ্ছে সার্কিটে কি করে, সে যদি একটা ভোল্টেজ সোর্স হয় তাহলে সে একটা ভোল্টেজ ইনপুট পাঠায় সার্কিটটার মধ্যে, আর সে যদি একটা কারেন্ট সোর্স হয় তাহলে সে কি একটা কারেন্ট ভ্যালু ইনপুট করে সার্কিটের মধ্যে। তো যখন আমার ইন্ডিপেন্ডেন্ট সোর্সটা সার্কিটে কানেক্টেড হয় অথবা ইন্ডিপেন্ডেন্ট সোর্সটাকে আমি কিনা টার্ন অন করি, ওইটাকে অন করার পরেই তো হচ্ছে আমি ইনপুটে একটা কারেন্ট বা ভোল্টেজ অ্যাপ্লাইড হচ্ছে সেটা দেখতে পাচ্ছি, তাই না? তো ওইটা অ্যাপ্লাই করলেই তখন দেখা যায় সার্কিটে অন্যান্য যে এলিমেন্টগুলো আছে, দ্যাট ইজ একটা রেজিস্টর হতে পারে, এমনকি একটা ডিপেন্ডেন্ট সোর্স হতে পারে বা ইন্ডাক্টর হতে পারে, ক্যাপাসিটর হতে পারে, এদের সবার অ্যাক্রসে হচ্ছে তখন দেখা যায় যে কিছু একটা ভোল্টেজ বা কারেন্ট পাওয়া যাচ্ছে। এরা সামহাও হচ্ছে ইনপুটটার সাথে রিলেটেড, দ্যাট ইজ ইনপুট যেভাবে চেঞ্জ হবে এরা সবাই হচ্ছে ইনপুটের সাথে অ্যাকর্ডিংলি চেঞ্জ হবে। এবং রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর অ্যান্ড লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স এরা সবাই কি ইনপুটটার সাথে আমরা আগেই দেখেছি আগের লেকচারে লিনিয়ারলি রিলেটেড। দ্যাট ইজ ইনপুটটা যদি আমি চেঞ্জ করি তাহলে হচ্ছে আমার সার্কিটে যত রেজিস্টর আছে বা যত লিনিয়ার এলিমেন্ট আছে, সেটা এমনকি ডিপেন্ডেন্ট সোর্সও হতে পারে, সেটার অ্যাক্রসে ভোল্টেজ বা কারেন্ট ওই ইনপুটের সাথে বা ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ভ্যালুর সাথে লিনিয়ারলি চেঞ্জ হয়। তো আচ্ছা, আমরা অনেকবারই লিনিয়ার টার্মটা ইউজ করতেছি, তোমাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে তাহলে একটা সার্কিটে নন লিনিয়ার এলিমেন্ট কি হতে পারে? একটা সার্কিটে নন লিনিয়ার এলিমেন্টের সবচেয়ে কমন একটা এক্সাম্পল, যেটা হচ্ছে তোমরা সম্ভবত এইচএসসি লেভেলেই এটার সাথে পরিচিত হইছো, সেটা হচ্ছে ডায়োড। ডায়োডের যে আইভি ক্যারেক্টারিস্টিক, দ্যাট ইজ ভোল্টেজের সাথে কারেন্টের যে রিলেশনটা, সেটা যদি একটু রিকল করো বা মনে না থাকলে তোমরা গুগল করে দেখতে পারো যে ডায়োডের যে আইভি ক্যারেক্টারিস্টিকটা সেটা কখনো লিনিয়ার হয় না।
ঠিক আছে, সেটা স্ট্রেইট লাইন না, আইভি কার্ভটা স্ট্রেইট লাইন হয় না। সো একটা সার্কিটে যদি ডায়োড থাকে তখন আর সার্কিটের অন্যান্য এলিমেন্টের অ্যাক্রসে যে ভোল্টেজ বা কারেন্ট তারা ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ভোল্টেজ বা কারেন্টের সাথে লিনিয়ারলি রিলেটেড হবে না। তো এই কোর্সে আমরা হচ্ছে সবই লিনিয়ার সার্কিট নিয়ে ডিল করব। নন লিনিয়ার এলিমেন্ট ফর ইনস্ট্যান্স ডায়োড বা মসফেট বা বিজেটি হোয়াট এভার, এই জিনিসগুলো হচ্ছে আমরা এই কোর্সে কভার করব না। সো এই কোর্সে আমরা যেই সার্কিট নিয়ে ডিল করব তোমরা ধরে নিতে পারো যে এটা একটা লিনিয়ার সার্কিট। ঠিক আছে, তো যেটা হচ্ছে বলছিলাম যে সার্কিটের ইনপুট হিসেবে আমরা কনসিডার করব কাকে? ইন্ডিপেন্ডেন্ট যে সোর্সগুলো আছে তাদের ভোল্টেজ বা কারেন্ট, এরা হলো বেসিক্যালি ইনপুট। ভোল্টেজ সোর্স হলে আমার ইনপুট কোয়ান্টিটিটা হলো ওই ভোল্টেজ সোর্সের ভোল্টেজ, আর কারেন্ট সোর্স হলে আমার ইনপুট হলো কারেন্ট সোর্সটার কারেন্ট। এছাড়া আমার যত এলিমেন্ট আছে রেজিস্টর বা ডিপেন্ডেন্ট সোর্স তাদের সবার ভোল্টেজ বা কারেন্ট হচ্ছে বেসিক্যালি একটা আফটার ইফেক্ট। ইনপুটে ওই ভোল্টেজ বা কারেন্টটা যে পাঠাচ্ছিল ইন্ডিপেন্ডেন্ট সোর্স সেটা পাঠানোর ফলেই আমরা একটা আফটার ইফেক্ট হিসেবে মাল্টিমিটার দিয়ে মাপলে দেখব যে রেজিস্টরের অ্যাক্রসে একটা ভোল্টেজ পাচ্ছি। সো এই কোয়ান্টিটিগুলো হচ্ছে কি আউটপুট। আচ্ছা, তো কেন এত কথা বললাম ইনপুট বা আউটপুট নিয়ে? অ্যাডিটিভিটি প্রপার্টিতে কি বলছিলাম যে দুইটা ইনপুট যদি আমি যোগ করি তাহলে আউটপুটও হবে ওই ইনপুটের জন্য করেসপন্ডিং যে আউটপুটগুলো পাচ্ছিলাম তাদের যোগফল। তো সার্কিটের ক্ষেত্রে ইনপুটটাকে ইন্ডিপেন্ডেন্ট সোর্স আর আউটপুটকে অন্য যে কোনো এলিমেন্টের ভোল্টেজ বা কারেন্ট। তো একটা লিনিয়ার সার্কিটে অ্যাডিটিভিটি প্রপার্টিটা যদি আমি স্টেট করতে চাই সেটা অনেকটা এভাবে হচ্ছে বলা যায় যে সুপারপোজিশন থিওরাম অনুযায়ী, যেটা কি না বেসিক্যালি অ্যাডিটিভিটি প্রপার্টি ছাড়া আর কিছুই না। তো সুপারপোজিশন থিওরাম হচ্ছে বলে যে একটা লিনিয়ার সার্কিটে কোনো একটা এলিমেন্টের অ্যাক্রসে আমি যদি ভোল্টেজ অথবা কারেন্ট বের করতে চাই তাহলে কি করব? ওই সার্কিটে আমি অ্যাট আ টাইম একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে কনসিডার করতে পারি অ্যান্ড ধরে নিতে পারি বাকি যে ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলি আছে তারা এখন অফ বা তারা সার্কিটে নাই। দ্যাট ইজ আমি অ্যাট আ টাইম একটা ইনপুট বা একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স কনসিডার করতেছি অ্যান্ড এরপরে সেই ইনপুট বা সেই ইন্ডিপেন্ডেন্ট সোর্স অন থাকার জন্য সার্কিটে কোনো একটা এলিমেন্টের অ্যাক্রসে ধরো আমি ভোল্টেজ বা কারেন্ট বের করলাম। এরপরে কি করব? সার্কিটে হচ্ছে নেক্সট আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ বা কারেন্ট সোর্সকে আমি অন করব। এখন সেটাকে অন রেখে বাকি যে ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো আছে তাদেরকে আমি অফ করে দিব। দ্যাট ইজ এখন আমি শুধু সেকেন্ড ইনপুটটাকে অ্যাক্টিভেট করতেছি, বাকি ইনপুটগুলোকে আমি অফ রাখছি। এখন এই সেকেন্ড ইনপুট বা সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট সোর্সটার জন্য ওই যে এলিমেন্ট আমরা শুরুতে কনসিডার করতেছিলাম ওই একই এলিমেন্টের অ্যাক্রসে আমি আবারও ভোল্টেজ বা কারেন্ট বের করলাম। ওকে, তো এইভাবে আমার যত ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো আছে প্রত্যেককে আমি হচ্ছে ইন্ডিভিজুয়ালি কনসিডার করব। দ্যাট ইজ আমি অ্যাট আ টাইম একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে হচ্ছে অন রাখবো অ্যান্ড তার জন্য কোনো একটা এলিমেন্টের ভোল্টেজ বা কারেন্ট বের করে রাখবো। তো প্রত্যেকটা সোর্সের জন্য করেসপন্ডিং যেই ভোল্টেজ বা কারেন্ট আমরা পাচ্ছিলাম তাদের সবাইকে যদি আমি ফাইনালি যোগ করি তাহলে হচ্ছে ওই সার্কিটে অ্যাট আ টাইম সবগুলা ইনপুট বা সবগুলা ইন্ডিপেন্ডেন্ট সোর্স যদি অ্যাক্টিভেটেড থাকে তাহলে হচ্ছে ওই এলিমেন্টার অ্যাক্রসে যেই ভোল্টেজ বা কারেন্টটা পাওয়া যাবে তার সমান হবে ওই ইন্ডিভিজুয়ালি অন করে আমি যে ভোল্টেজ বা কারেন্ট পাচ্ছিলাম সেগুলার সবার যোগফল। মোদ্দা কথা সুপারপোজিশন থিওরাম আর কিছুই না, এটা হচ্ছে অ্যাডিটিভিটি প্রপার্টিটাকেই একটা সার্কিটের জন্য হচ্ছে স্টেট করা হয়েছে। তো আমি যখন বাংলায় বা ইংলিশে বলতেছি কথাগুলো হচ্ছে একটু কঠিন লাগতে পারে, আমি একটু মানে এখনই একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝাবো যে আমি কি বলতে চাচ্ছি কথাটা, তাহলে হচ্ছে ক্লিয়ার হবে। তো একটা কথা হচ্ছে আমি বলতেছিলাম যে সুপারপোজিশন থিওরাম হচ্ছে কি করে
সে অ্যাট আ টাইম একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে কনসিডার করে অ্যান্ড বাকি ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে সে অফ করে রাখে। তো সোর্স অফ করা বলতে হচ্ছে কি বোঝায়, আমি যদি একটা ভোল্টেজ সোর্স হচ্ছে অফ করি, তার মানে কি ভোল্টেজ সোর্স অফ করা মানে ওই ভোল্টেজ সোর্সটার ভ্যালু হচ্ছে 0 ভোল্ট। 0 ভোল্ট মানে কি একটা শর্ট সার্কিট না? 0 ভোল্ট মানে কিন্তু শর্ট সার্কিট, দ্যাট ইজ একটা শর্ট সার্কিট যদি আমি আঁকি, ধরো এরকম একটা শর্ট সার্কিট, তার ধরো দুই পাশের দুইটা নোডের আমি নাম দিলাম এ আর বি, তাহলে এ আর বি এর মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স VAB সে কত হবে? 0 ভোল্ট। ঠিক আছে, কারণ এখানে আমার কি রেজিস্টরটা 0, সো কারেন্টের ভ্যালু যাই হোক না কেন ভোল্টেজের ভ্যালু হবে 0। কাজেই আমি যখন একটা ভোল্টেজ সোর্সকে অফ করে দেই, দ্যাট ইজ 0 ভোল্ট দিয়ে রিপ্লেস করি, সেটাকে আমি সার্কিটে ফিজিক্যালি হচ্ছে একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করব। সিমিলারলি আমি যখন একটা কারেন্ট সোর্সকে অফ করব, কারেন্ট সোর্সকে অফ করা মানে কি 0 অ্যাম্পিয়ার, কোনো কারেন্ট সেখানে পাস করতেছে না, তার মানে কি এটা একটা ওপেন সার্কিট। আমরা সবাই জানি এটা যে ধরো একটা ওপেন সার্কিট আমি আঁকলাম, এই যে একটা ওপেন সার্কিট আঁকলাম, এই ওপেন সার্কিটে এ থেকে বি এর মধ্যে কোনো কারেন্ট পাস হতে পারবে না, I = 0। তার মানে আমি কারেন্ট সোর্স অফ করা বা 0 অ্যাম্পিয়ার পাওয়া মানেই হচ্ছে সেটাকে বেসিক্যালি একটা ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করার সমতুল্য বা ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তো সুপারপজিশন থিওরামটা যদি অ্যাকচুয়ালি আমি বাংলা বা ইংলিশে স্টেট করতে যাই, মানে এত বড় একটা সেন্টেন্স হয়ে যায় যে তোমাদের হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে কথাটা, বাট কথাটা আসলে অ্যাডিটিভিটি প্রপার্টি ছাড়া নতুন কোনো কথা এর মধ্যে নাই। তারপর আমি একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে হচ্ছে ক্লিয়ার হবে। আচ্ছা, খুবই ছোট একটা সার্কিট আঁকলাম, যেই সার্কিটে দুইটা ইনপুট আছে, দ্যাট ইজ দুইটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, একটা 10 ভোল্ট আর একটাকে 6 ভোল্ট। এই সার্কিটে এখন একটাই রেজিস্টর আমি ড্র করেছি 4 ওহম। তো 4 ওহমের মধ্য দিয়ে ধরি যে কারেন্টটা যাচ্ছে সেটা নাম হচ্ছে আই কারেন্ট। তো এখন হচ্ছে আমরা এই সার্কিটটা দেখেই হচ্ছে বলা যায় যে আই কারেন্টের যে ভ্যালু সেটা কি হবে, আই কারেন্টটা যাচ্ছে কোথা থেকে, 10 ভোল্ট থেকে 6 ভোল্টের দিকে, এবং হচ্ছে তার রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে 4 ওহম। সো এটাকে আমি লিখতে পারি 10 - 6/4, দ্যাট ইজ হচ্ছে কি 1 অ্যাম্পিয়ার। এখন সুপারপজিশন থিওরাম কি বললাম, এটা বেসিক্যালি অ্যাডিটিভিটি প্রপার্টি। তো অ্যাডিটিভিটি প্রপার্টিতে হচ্ছে আমি কি বলছি, যে আমি যদি দুইটা ইনপুট একসাথে অ্যাপ্লাই করি তাহলে যে আউটপুট পাবো সেই আউটপুটটা কি হবে, ওই দুইটা ইনপুটের জন্য ইন্ডিভিজুয়ালি যে আউটপুট পাওয়া যাচ্ছিল, দ্যাট ইজ অ্যাট আ টাইম একটা ইনপুটের জন্য যে আউটপুট পাওয়া যাচ্ছিল, সেই দুইটা আউটপুটের যোগফলের সমান পাওয়া যাবে টোটাল আউটপুটটা। তো এখন এই সার্কিটে দেখো আমি দুইটা ইনপুট অ্যাপ্লাই করছি, 10 ভোল্ট আর 6 ভোল্ট, এবং আউটপুট হিসেবে ধরতেছি আমি এই 4 ওহমের মধ্যকার কারেন্টটা। ঠিক আছে, এখন আমি যেটা করব, আমি অ্যাট আ টাইম একটা ইনপুট কনসিডার করব। সাপোজ ফার্স্টে আমি শুধু 10 ভোল্ট যে ইনপুটটা আছে সেটাকে কনসিডার করতেছি। ঠিক আছে, অ্যান্ড 6 ভোল্টের ইনপুটটা এখন আমি সার্কিটে দিব না। তো একটু আগেই কি বলছি, যে আমি একটা ভোল্টেজ সোর্সকে অফ করে দেওয়া মানে সেটা বেসিক্যালি 0 ভোল্ট, আর 0 ভোল্ট মানে শর্ট সার্কিট, কাজে ভোল্টেজ সোর্সটা একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস হবে। তো আমি যখন শুধু 10 ভোল্ট কনসিডার করতেছি, সার্কিটটার চেহারা হবে এরকম। অ্যান্ড এই পাশে 6 ভোল্টটা এখন আমি অ্যাপ্লাই করব না, দ্যাট ইজ 0 ভোল্টেজ থাকবে, দ্যাট ইজ 0 ভোল্টেজ মানে একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস হবে।
এখন ধরো যে করেসপন্ডিং কারেন্টটা পাচ্ছি শুধু 10 ভোল্ট ইনপুটের জন্য, সেটার নাম আমি দিলাম আই প্রাইম। তো আই প্রাইম কী হবে ওহমস ল অনুযায়ী বলো? 10/4, 2.5 অ্যাম্পিয়ার। এখন আসো, এখন আমি হচ্ছে 10 ভোল্ট ইনপুটটাকে কনসিডার করব না, 6 ভোল্টটাকে কনসিডার করব। দ্যাট ইজ এই সার্কিটে এখন আমি শুধু 6 ভোল্ট ইনপুট পাঠাচ্ছি, আর 10 ভোল্ট ইনপুটটাকে আমি অফ করে দিব। অফ করা মানেই 0 ভোল্ট, দ্যাট ইজ শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস হবে। এখানে একটা 4 ওহম আর এই পাশে হচ্ছে আমার কি 6 ভোল্ট, ঠিক আছে। অ্যান্ড 4 ওহমের মধ্য দিয়ে একই ডিরেকশানের কারেন্টটাকে, দ্যাট ইজ মূল সার্কিট আমি যে ডিরেকশানে কারেন্ট বের করতেছিলাম, এখন আমি সেই ডিরেকশানেই কারেন্টটা কত সেটা বের করব। অ্যান্ড এই কারেন্টটার নাম আমি দিলাম আই ডাবল প্রাইম। এখন দেখো আমি যদি এখানে কেভিএল ইকুয়েশন লিখি, ডাইরেক্ট ওহমস ল লিখতে পারো, বাট একটু সাইন কনভেনশনটা খেয়াল করো। সোর্সের মধ্য দিয়ে যদি কারেন্টটা হচ্ছে প্লাস টার্মিনাল দিয়ে হচ্ছে প্রবেশ করে, তাহলে কিন্তু একটা মাইনাস সাইন শুরুতে চলে আসবে। কেভিএল ইকুয়েশনটা লিখলে হচ্ছে আরেকটু ক্লিয়ার হবে সাইন কনভেনশনের বিষয়টা। ধরো আমি এই সার্কিটে ক্লকওয়াইজে কেভিএল ইকুয়েশন লিখব, তাহলে হচ্ছে আমার 4 ওহমের অ্যাক্রসে ভোল্টেজটা কত হবে? আমি ক্লকওয়াইজে ট্রাভেল করতেছি এবং আই ডাবল প্রাইম কারেন্টও আমার সাথে একই ডিরেকশানে, কাজেই এটা হবে 4I ডাবল প্রাইম প্লাস হচ্ছে কি 6 ভোল্টে আমি প্লাস টার্মিনাল দিয়ে প্রবেশ করতেছি, কাজে এটা প্লাস 6 ইকুয়ালস টু 0। সো আই ডাবল প্রাইম হবে আলটিমেটলি মাইনাস 6/4 ইকুয়ালস টু কত আসবে? মাইনাস 1.5 অ্যাম্পিয়ার। এখন দেখো এই সার্কিটে আমি দুইটা ইনপুটকে যদি আলাদা আলাদা কনসিডার করি, তাহলে 10 ভোল্ট ইনপুটের জন্য আমি আউটপুট কারেন্ট আই প্রাইম পাচ্ছিলাম 2.5 অ্যাম্পিয়ার, অ্যান্ড 6 ভোল্ট ইনপুটটার জন্য আমি আউটপুট কারেন্ট আই ডাবল প্রাইম পাচ্ছি মাইনাস 1.5 অ্যাম্পিয়ার। অ্যাডিটিভিটি প্রপার্টি অনুযায়ী আমি যদি হচ্ছে এই 10 ভোল্ট সোর্স এবং এই 6 ভোল্ট সোর্সকে আমি অ্যাট আ টাইম সার্কিটে অ্যাপ্লাই করি, তাহলে আউটপুট কি হওয়া উচিত? অ্যাডিটিভিটি প্রপার্টি অনুযায়ী 10 ভোল্টের জন্য করেসপন্ডিং আউটপুট আই প্রাইম এবং 6 ভোল্টের জন্য করেসপন্ডিং আউটপুট আই ডাবল প্রাইমের যোগফলের সমান হওয়া উচিত না অ্যাডিটিভিটি প্রপার্টি অনুযায়ী? তো দেখো আই প্রাইমের ভ্যালু হচ্ছে কত? 2.5 অ্যাম্পিয়ার, অ্যান্ড আই ডাবল প্রাইমের ভ্যালু কত? মাইনাস 1.5 অ্যাম্পিয়ার। আলটিমেটলি এটা কি 1 অ্যাম্পিয়ার। তো দেখো অ্যাডিটিভিটি প্রপার্টি অনুযায়ী আমার তাহলে টোটাল কারেন্টটা যখন 10 ভোল্ট আর 6 ভোল্ট অ্যাট আ টাইম দুইটা ইনপুট চালু থাকে, তখন আমার আউটপুটটা আসার কথা কি 1 অ্যাম্পিয়ার, এটা অ্যাডিটিভিটি প্রপার্টি অনুযায়ী। এবং দেখো যখন আমি আসলেও দুইটা ইনপুট চালু রাখছিলাম সার্কিটে, যখন আমার 10 ভোল্ট আর হচ্ছে 6 ভোল্ট দুইজনেই চালু ছিল, দ্যাট ইজ আমি দুইটা ইনপুট একসাথে যোগ করে অ্যাপ্লাই করতেছি এখানে, তখন কি আমি কারেন্টটা কি 1 অ্যাম্পিয়ারই পাচ্ছি। দেখো অ্যাডিটিভিটি প্রপার্টি অনুযায়ী 1 অ্যাম্পিয়ার পাওয়ার কথা, এবং এখনও আমি কি 1 অ্যাম্পিয়ারই পাচ্ছি। এটাই আসলে সুপারপজিশন থিওরাম। একটা সার্কিটের জন্য অ্যাডিটিভিটি প্রপার্টিটাকেই তুমি যদি স্টেট করো, সেটাই হলো সুপারপজিশন থিওরাম। তো অ্যাডিটিভিটি প্রপার্টিটা কার প্রপার্টি? এটা একটা লিনিয়ার সিস্টেমের প্রপার্টি। একটা সিস্টেম নন লিনিয়ার হইলে অ্যাডিটিভিটি প্রপার্টি ফলো করে না, সেটা আমরা আগের লেকচারেই দেখছি। কাজে একটা সার্কিট যদি নন লিনিয়ার হয়, সে সুপারপজিশন থিওরাম হচ্ছে মানবে না। শুধুমাত্র সার্কিট লিনিয়ার হইলে সে সুপারপজিশন থিওরামটা হচ্ছে মানবে, ঠিক আছে। তো এখন যখন হচ্ছে তুমি অ্যাট আ টাইম একটা ভোল্টেজ সোর্সকে কনসিডার করতেছো, বাকিগুলাকে হচ্ছে অফ রাখতেছো, তুমি দুইটা জিনিস একটু মাথায় রাখবা। সেটা হচ্ছে অফ করার টাইমে ভোল্টেজ সোর্স দ্যাট ইজ 0 ভোল্টকে তুমি রিপ্লেস করবা শর্ট সার্কিট দিয়ে,
এবং কারেন্ট সোর্সকে অফ করা মানে 0 অ্যাম্পিয়ার করা, সেটাকে তুমি রিপ্লেস করবা ওপেন সার্কিট দিয়ে। এবং যেই সোর্সটাকে তুমি কনসিডার করতেছো সেটা মূল সার্কিটে যেই পোলারিটিতে ছিল, তুমি এটাকে কনসিডার করার সময় সেই পোলারিটিতেই কনসিডার করবা। যেমন মূল সার্কিটে দেখো আমার 10 ভোল্ট সোর্সটার প্লাস উপরের দিকে, মাইনাস হলো নিচের দিকে। এখানেও হচ্ছে আমি সেভাবেই কনসিডার করছি, প্লাস উপরের দিকে আর মাইনাস নিচের দিকে। অ্যান্ড আউটপুটটা হচ্ছে 4 ওহমের মধ্য দিয়ে যাচ্ছে কি বাম থেকে ডানে, এখানেও আমি সেভাবেই সেই একই ডিরেকশানে কনসিডার করছি বাম থেকে ডানে। সেম গোজ ফর যখন আমি 6 ভোল্টটাকে কনসিডার করতেছি। 6 ভোল্ট কনসিডার করার সময় দেখো মূল সার্কিটে আমার প্লাস উপরে ছিল, মাইনাস নিচে ছিল। এখানেও দেখো আমি 6 ভোল্টের প্লাস উপরে রাখছি, মাইনাস নিচে রাখছি। অ্যান্ড কারেন্টটাও আমি বাম থেকে ডানে, দ্যাট ইজ আউটপুটটা আমি মূল সার্কিটে বাম থেকে ডানে কনসিডার করতেছিলাম, এখানেও আমি বাম থেকে ডানেই কনসিডার করতেছি। ভোল্টেজ আর কারেন্টের জন্য হচ্ছে ডিরেকশনটা হচ্ছে মেনটেন করতে হবে, না হলে হচ্ছে দেখা যাবে তোমার যোগফল অ্যান্সার আসার জায়গায় বিয়োগফল অ্যান্সার হিসেবে চলে আসছে। ঠিক আছে, অনেকটা হচ্ছে ভেক্টর যোগফলের মতো ব্যাপার। ভেক্টর যোগ করার সময় যেমন তুমি দিক খেয়াল রাখতে হয়, তেমনভাবে তুমি ভোল্টেজ বা কারেন্ট যোগ করার সময় অবশ্যই ভোল্টেজের পোলারিটি বা কারেন্টের ডিরেকশনটা খেয়াল রাখতে হবে। দুটো অপোজিং ডিরেকশনের কারেন্ট যোগ করা মানে হচ্ছে বেসিক্যালি তাদেরকে বিয়োগ করা। সো তুমি যদি তাদেরকে ধরো একটা কারেন্ট যাচ্ছে বাম থেকে ডানে 5 অ্যাম্পিয়ার আর আরেকটা উল্টা ডিরেকশানে আসতেছে 2 অ্যাম্পিয়ার, কাজে আমার নেটে কারেন্টটা বলা যায় হচ্ছে কি বাম থেকে ডানের দিকে ধরলে 5 - 2 দ্যাট ইজ 3 অ্যাম্পিয়ার। আমি কিন্তু জাস্ট ভ্যালু যোগ করে 5 + 2 = 7 করে দিতে পারবো না, ভেক্টর যোগফলের মতোই। তো এটা খেয়াল রাখবা। আচ্ছা, এখন আসি হচ্ছে আরেকটা পয়েন্টে। এই পয়েন্টটা হচ্ছে তোমরা ভুল করো অনেক সময় এক্সামে, তো খেয়াল করো। সুপারপজিশন যে থিওরামটা, সেটা কিন্তু টোটালি বেসড অন লিনিয়ারিটি প্রপার্টি। কাজেই এই থিওরামটা তুমি যদি একটা রেজিস্টর অ্যাক্রসে বা কোনো একটা এলিমেন্টের অ্যাক্রসে পাওয়ার বের করতে চাও, তাহলে হচ্ছে ডাইরেক্টলি অ্যাপ্লিকেবল হবে না, কারণ পাওয়ার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইনপুটের উপরে। ইনপুট কিন্তু হচ্ছে ভোল্টেজ সোর্স হইলে ইনপুট হলো ভোল্টেজ, কারেন্ট সোর্স হইলে ইনপুট হইল কি কারেন্ট। ঠিক আছে, তো পাওয়ার কিন্তু ভোল্টেজ ইনপুট বা কারেন্ট ইনপুট কারোর সাথেই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না। সো ধরো একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ধরো হচ্ছে 10 ভোল্ট সোর্স, সে যদি 4 ওহমের অ্যাক্রসে P1 পাওয়ার জেনারেট করে, এবং ধরো সেকেন্ড যে ইন্ডিপেন্ডেন্ট সোর্সটা আছে ধরো 6 ভোল্ট সোর্স, সে যদি 4 ওহমের অ্যাক্রসে P2 পাওয়ার জেনারেট করে, তাহলে আমার যে ওভারঅল সার্কিটটা আছে, যেখানে আমার দুইটা সোর্সই অ্যাক্টিভেটেড, 10 ভোল্ট আর 6 ভোল্ট দুইজনই অ্যাক্টিভেটেড আছে, এই ক্ষেত্রে 4 ওহমের অ্যাক্রসে যে পাওয়ার, সেটা কিন্তু 10 ভোল্টের জন্য পাওয়ার P1 আর 6 ভোল্টের জন্য পাওয়ার P2, তাদের যোগফল হবে না, দ্যাট ইজ P1 + P2 হবে না। এটা তো আমরা লিনিয়ারিটি প্রপার্টি যে পড়ে আসছি গত লেকচারে, সেই লেকচারেই বলেছি। তো তোমাদেরকে যদি সুপারপজিশন থিওরাম অ্যাপ্লাই করে কোনো একটা এলিমেন্টের অ্যাক্রসে পাওয়ার বের করতে বলে, সেই ক্ষেত্রে হচ্ছে তুমি যদি ইন্ডিভিজুয়াল ইনপুটের জন্য পাওয়ার বের করো, দ্যাট ইজ P1 P2 এভাবে বের করো, এবং লাস্টলি হচ্ছে যোগ করে দাও, তাহলে কিন্তু অ্যান্সারটা মিলবে না। এই ক্ষেত্রে তুমি কিভাবে সুপারপজিশন থিওরামটা অ্যাপ্লাই করবা? এই ক্ষেত্রে তুমি প্রতিটা ইনপুটের জন্য বা ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য যে এলিমেন্টটার পাওয়ার বের করতে বলছে, ওর অ্যাক্রসে হচ্ছে ভোল্টেজ অথবা কারেন্ট বের করবা প্রতিটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য। ধরো হচ্ছে যদি সোর্স 1 এলিমেন্টটার থ্রুতে কারেন্ট I1 পাঠায়, তাহলে তুমি I1টা বের করে রেখে দিবা। তারপরে সোর্স 2 এর জন্য তুমি একইভাবে এলিমেন্টার অ্যাক্রসে কারেন্ট I2টা বের করবা। এরপরে তুমি যেটা করবা, তাহলে বেসিক্যালি যখন সোর্স 1 আর সোর্স 2 দুইজনই অ্যাক্টিভেটেড, তখন এলিমেন্টার থ্রুতে হচ্ছে সুপারপজিশন থিওরাম অনুযায়ী কারেন্টটা কি যাবে, সোর্স 1 যদি I1 কারেন্ট পাঠায় আর সোর্স 2 যদি I2 কারেন্ট পাঠায়,
তাহলে আসলে টোটাল কারেন্টটা হবে কি সুপারপজিশন থিওরেম অনুযায়ী I সমান হবে I1 প্লাস I2। এরপরে হচ্ছে তুমি টোটাল পাওয়ারটা বের করবা P সমান I স্কোয়ার R, দ্যাট ইজ I1 প্লাস I2 হোল স্কোয়ার R। কাজেই সুপারপজিশন থিওরেম দিয়ে তোমাকে যদি পাওয়ার বের করতে বলে, তোমার কাজ হইল আগে প্রত্যেকটা সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করে অ্যাট আ টাইম একটা সোর্স কনসিডার করে কোরেসপন্ডিং হচ্ছে কারেন্টটা বের করবা, দেন সেকেন্ড সোর্সের জন্য কারেন্টটা বের করবা, এভাবে প্রতিটা সোর্সের জন্য আলাদা আলাদা করে কারেন্ট বের করবা। দেন আমার অ্যাকচুয়ালি টোটাল কারেন্টটা হবে কি ওই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কারেন্টের যোগফল। টোটাল কারেন্টটা যদি বের হয়ে যায়, এরপরে আমার পাওয়ারটা হবে টোটাল কারেন্টের স্কোয়ার ইন্টু হচ্ছে রেজিস্ট্যান্স। ঠিক আছে, যেমন হচ্ছে আমি এইমাত্র হচ্ছে যেই সার্কিটটার এক্সাম্পল দেখালাম, এই সার্কিটটার কথাই কনসিডার করো। দেখো এই সার্কিটে 4 ওহমের অ্যাক্রসের পাওয়ারটা যদি আমি কনসিডার করি, আমার টোটাল কারেন্ট এখানে কত যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, তাহলে পাওয়ারটা কত I স্কোয়ার R, 1 স্কোয়ার ইন্টু R হচ্ছে কত 4 ওহম, দ্যাট ইজ হচ্ছে 4 ওয়াট। এখন তুমি যদি হচ্ছে 10 ভোল্টের জন্য পাওয়ারটা বের করো, তাহলে এটাকে যদি তুমি P প্রাইম নাম দাও, এটা কত হবে I প্রাইম স্কোয়ার R, I প্রাইম কত 2.5 অ্যাম্পিয়ার স্কোয়ার ইন্টু হচ্ছে কত 4 ওহম, এটা কত আসবে, এটা আসবে 25 ওয়াট। আর এই 6 ভোল্টের জন্য তুমি যদি হচ্ছে পাওয়ারটা বের করো, 6 ভোল্টের জন্য আমি কারেন্টটা কত পাচ্ছি -1.5 অ্যাম্পিয়ার। আমি একটু মুছি, তাহলে হচ্ছে দেখো আমি P ডাবল প্রাইমটা কত পাবো I ডাবল প্রাইম স্কোয়ার ইন্টু R, দ্যাট ইজ -1.5 হোল স্কোয়ার ইন্টু R হচ্ছে তোমার 4 ওহম। এটা তুমি আলটিমেটলি পাবা হচ্ছে হিসাবটা করলে 9 ওয়াট। এখন দেখো তুমি যদি হচ্ছে দুইটা পাওয়ার যোগ করো, দ্যাট ইজ P প্রাইম প্লাস P ডাবল প্রাইম, P প্রাইমটা তুমি কত পাইছিলা 10 ভোল্টের জন্য, 10 ভোল্টের জন্য আমি পাইছিলাম 25 ওয়াট, আর P ডাবল প্রাইম হলো 6 ভোল্টের জন্য যেটা পাইছি সেটা পাইলাম কত 9 ওয়াট। 25 প্লাস 9 এটা যদি আমি যোগ করি তাহলে কত হবে 34 ওয়াট হবে। কিন্তু আসলে তো আমার টোটাল যে পাওয়ারটা সার্কিটে যাচ্ছে সেটা 34 ওয়াট না। কাজে এভাবে তুমি যদি আলাদা করে পাওয়ার বের করে যোগ করে দাও, সেটা হচ্ছে একটা ভুল অ্যান্সার হবে। দেখো আমার আসল পাওয়ারটা ছিল কত, যখন 10 ভোল্ট আর 6 ভোল্ট দুইজনই অন আছে, আমি কারেন্টটা পাইছি কত 1 অ্যাম্পিয়ার অ্যান্ড অ্যাকর্ডিংলি পাওয়ারটা পাইছি 4 ওয়াট। সো আসল পাওয়ার P যেটা সে হচ্ছে কত 4 ওয়াট, বাট তুমি এভাবে আলাদা আলাদা করে পাওয়ার বের করলে পাইলা কত 34 ওয়াট। এটা কিন্তু ভুল অ্যান্সার। তো সুপারপজিশন দিয়ে পাওয়ার বের করতে বলে তোমার যেটা কাজ হবে, আগে হচ্ছে তুমি এই যে 10 ভোল্টের জন্য কারেন্টটা বের করবা I প্রাইম, কত আসে সেটা 2.5 অ্যাম্পিয়ার। এরপরে 6 ভোল্টের জন্য কারেন্টটা বের করবা I ডাবল প্রাইম, এটা কত আসলো -1.5 অ্যাম্পিয়ার। এরপরে তুমি যেটা করবা I প্রাইম আর I ডাবল প্রাইম হচ্ছে যোগ দিবা। যোগ দেওয়ার মানে কি, যোগ দেওয়ার মানে হচ্ছে 10 ভোল্ট আর 6 ভোল্ট দুইজনই যদি অ্যাক্টিভেটেড থাকে, তাহলে হচ্ছে যেই টোটাল কারেন্টটা যাবে ওই 4 ওহমের মধ্য দিয়ে, যোগ দিয়ে তুমি কত পাচ্ছ 1 অ্যাম্পিয়ার। এবং আমরা একটু আগেই দেখলাম যে সত্যিকার অর্থেই এটাই আমার কারেন্টটা, যেটা কিনা যাচ্ছিল যখন 10 ভোল্ট আর 6 ভোল্ট দুইজনই অন ছিল। তো কারেন্টটা যখন তুমি পেয়ে গেলা 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার কারেন্ট পেয়ে যাওয়ার পরে এরপরে তুমি পাওয়ারটা হচ্ছে বের করবা I স্কোয়ার R ফর্মুলা দিয়ে। টোটাল I, এটা টোটাল Iটা তো আমরা 1 পাইছি, আরটা তো হইল 4, কাজেই হচ্ছে আমার পাওয়ারটা হবে কত 4 ওয়াট। ঠিক আছে, এখন হচ্ছে আমরা মাত্র তো হচ্ছে যেটা করছি খুবই সিম্পল একটা এক্সাম্পল, একটা ছোট্ট সিরিজ সার্কিট যেখানে মাত্র একটা রেজিস্টার আর মাত্র দুইটা সোর্স। এখন একটু বড় দুইটা প্রবলেম করি।
আচ্ছা, এই প্রবলেমে আমাদের বের করতে হবে এই কারেন্ট আইটা কত এবং এই 3 ওহম যে রেজিস্টরটা আছে এই 3 ওহমের ডিসিপেটেড পাওয়ারটা হচ্ছে কত, এটা আমাদের সুপারপজিশন থিওরাম দিয়ে বের করতে হবে। তো 3 ওহমের পাওয়ারটা যদি বের করতে যাই, একটু আগে দেওয়া ব্যাখ্যা অনুযায়ী কি আমাদের আলটিমেটলি এই টোটাল কারেন্ট আইটাই বের করে নিতে হবে সুপারপজিশন দিয়ে। সো চলো আমরা টোটাল কারেন্ট আইটা বের করি। ফার্স্টে হচ্ছে আমরা কনসিডার করব শুধুমাত্র এই 12 ভোল্ট যে সোর্সটা আছে তাকে, এবং বাকি সোর্সগুলোকে আমরা অফ করে দিব বা জিরোতে নিয়ে আসবো। এবং এই জন্য হচ্ছে আমার 3 ওহমের মধ্যকার যে কারেন্টটা সেটার নাম আমি দিচ্ছি আই প্রাইম। এখন আসো 24 ভোল্টকে জিরো করা মানে এটা একটা শর্ট সার্কিট। এখানে আছে আর কি একটা 8 ওহমের রেজিস্টর আছে অ্যান্ড এই পাশে একটা 4 ওহম রেজিস্টর আছে। এখন দেখো 3 অ্যাম্পিয়ার যে কারেন্ট সোর্সকে জিরো করা মানে কি, 0 অ্যাম্পিয়ার মানে সেখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো হতে পারছে না, তার মানে এটা একটা ওপেন সার্কিট। কাজেই 3 অ্যাম্পিয়ারের জায়গায় এই জায়গাটা তুমি সিম্পলি ওপেন রেখে দিলেই হবে। এখন হচ্ছে আমি এই যে 3 ওহমটা আছে সেটার মধ্যকার কারেন্টটা হচ্ছে বের করব। তো দেখো এই সার্কিটটাকে তুমি হচ্ছে 2টা মেশ ধরেও কারেন্টটা বের করতে পারো। দ্যাট ইজ এখানে একটা মেশ ধরবা I1, এখানে একটা মেশ ধরবা হচ্ছে I2, দেন মেশ ইকুয়েশন সলভ করে তুমি I1 আর I2 বের করবা অ্যান্ড আই প্রাইম আলটিমেটলি কিন্তু কি মেশ কারেন্ট I1 এর সমান। এইভাবে করতে পারো, কিন্তু একটু জটিল হবে, খামাখা 2টা ইকুয়েশন সলভ করতে হবে। এই সার্কিটটাতে আমার যেহেতু সেকেন্ড মেশটাতে কোনো সোর্স নাই, এটাকে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হিসেবে এই 2 টার্মিনাল দিয়ে তাকায় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা এখানে বসায় দিতে পারি অ্যান্ড 3 ওহমটাকে তো আমি নড়াচ্ছি না, এটা অ্যাজ ইট ইজই আছে। আমার টার্গেট তো হচ্ছে 3 ওহমের মধ্যকার কারেন্টটা কত সেটা বের করা। তো 3 ওহমকে আমি যদি কোনো কম্বাইন না করি, দ্যাট ইজ সিরিজ কম্বিনেশন বা প্যারালাল কম্বিনেশন না করে ফেলি, তাহলে তো হচ্ছে আর এটার কারেন্টটা অল্টার হচ্ছে না। দ্যাট ইজ এই 2 পয়েন্টের দিকে এই পাশে তাকায় আমি ইকুইভ্যালেন্ট করলাম, কিন্তু 3 ওহমকে আমি কিন্তু কি হাত দিচ্ছি না, তার মানে এর মধ্যকার কারেন্টটাকে আমি হচ্ছে কি চেঞ্জ করতেছি না। তো তাহলে সার্কিটটা হচ্ছে কি দাঁড়াবে দেখো, এখন আমি কি করতেছি, আমি এই পাশ দিয়ে তাকায় আমি হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্টরটা বের করব। তো দেখো ইকুইভ্যালেন্ট রেজিস্টরটা যদি বের করতে চাই, এই 2টা নোডের মধ্য দিয়ে আমি হচ্ছে তাকাইলাম। শুরুতেই দেখো এই পাশে 8 ওহম আর 4 ওহম তারা কিন্তু কি সিরিজে আছে। 8 ওহম আর যে 4 ওহমটা এরা দুইজন কিন্তু পরস্পর সিরিজে। দ্যাট ইজ এদেরকে আমরা একটা 12 ওহমের রেজিস্টর হিসেবে সিরিজ করে দিতে পারি, 8 যোগ 4 12। ঠিক আছে, এখন এই যে সিরিজ কম্বিনেশনটা, এইটার 4 ওহমের সিরিজ কম্বিনেশনটা, তারা কিন্তু আবার কি 4 ওহমের সাথে প্যারালালি কানেক্টেড, দুই পাশের 2টা নোড সেম। কাজে 4 ওহমের সাথে এই 8 ওহম আর 4 ওহমের সিরিজ কম্বিনেশনটা প্যারালালি কানেক্টেড। তাহলে আলটিমেটলি হচ্ছে ঘটনাটা কি হচ্ছে, রেজিস্টরটা কি দাঁড়াবে, 4 ওহমের সাথে কে প্যারালালি কানেক্টেড, এখানে এই 4 ওহমের সাথে প্যারালালি কানেক্টেড হচ্ছে এই 8 ওহম আর 4 ওহমের সিরিজ কম্বিনেশনটা। সিরিজ মানে আমরা হচ্ছে কি যোগ করে দেই। তো এটা হিসাব করলে তুমি হচ্ছে আলটিমেটলি পাবা এখানেও 3 ওহম, এবং আমার বের করা টার্গেট কি 3 ওহমের মধ্যকার কারেন্টটাকে। এখন সার্কিটটায় কি একটা সিরিজ সার্কিটে চলে আসছে, 2টা 3 ওহম সিরিজে আছে এবং সোর্স হলো 12 ভোল্ট। ওহমস ল অনুযায়ী এই সার্কিটের মধ্যকার কারেন্ট কি হবে, আই প্রাইম 12 ভোল্ট ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স যেটা 3 + 3 2 অ্যাম্পিয়ার। কাজেই
12 ভোল্ট সোর্সের জন্য আমি সার্কিটে কারেন্ট পাচ্ছি 2 অ্যাম্পিয়ার। এখন হচ্ছে আমি 24 ভোল্ট যে সোর্সটা আছে, এই যে এই সার্কিটে আমি কি করব, 24 ভোল্ট যে সোর্সটা আছে তাকে অ্যাক্টিভেট করব এবং বাকি যে সোর্সগুলো আছে তাদেরকে হচ্ছে অফ করে দেব। তাহলে আলটিমেটলি আমার সার্কিটটা হচ্ছে কি দাঁড়াবে দেখো, টোয়েন্টি-4 ভোল্টটাকে রাখছি, বারো ভোল্টকে অফ করে দেওয়া মানে সেটাকে 0 ভোল্ট করে দেওয়া মানে শর্ট সার্কিট করা। অ্যান্ড এই পাশে হচ্ছে 4 ওহম আছে, কারেন্ট সোর্সকে 0 করা মানে সেটা একটা ওপেন সার্কিট। এবং এই অবস্থার জন্য আমি 3 ওহমের মধ্যকার কারেন্টটাকে ধরলাম I ডাবল প্রাইম। ঠিক আছে, এখন হচ্ছে আমি মেশ অ্যানালাইসিস দিয়ে সলভ করব। এই মেশটার কারেন্ট দিলাম I1, এটার কারেন্ট দিলাম I2, অ্যান্ড I ডাবল প্রাইম কারেন্ট কিন্তু আলটিমেটলি কি মেশ 1-এর কারেন্টটাই একই ডিরেকশানে। কাজেই I ডাবল প্রাইম সমান কি I1। এখন চলো দুইটা মেশ ইকুয়েশন লিখব এবং সলভ করব। ফার্স্টে আসো মেশ 1-এর জন্য। এই এলিমেন্টার ভোল্টেজটা কি হবে, রেজিস্ট্যান্স 3 এবং কারেন্ট যাচ্ছে I1। আমি ক্লকওয়াইজ ডিরেকশনে ট্রাভেল করে কেভিএল ইকুয়েশন লিখব। কাজে আমার এটা হবে 3I1 প্লাস কি হবে 4 ওহমের মধ্যে দিয়ে আমার সাথে একই ডিরেকশনে যাচ্ছে I1, অপোজিং ডিরেকশনে যাচ্ছে I2। সেটাকে সিম্পলিফাই করলে ইউ উইল গেট 7I1 মাইনাস 4I2 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে তোমার একটা ইকুয়েশন। সেকেন্ড মেশে আমি ক্লকওয়াইজ ট্রাভেল করে লিখব আবারও কেভিএলটাকে। 24 ভোল্টে আমি প্লাস টার্মিনাল দিয়ে প্রবেশ করছি, সো সেটার সাইনটা হবে প্লাস কেভিএল ইকুয়েশনে। দেন হচ্ছে কি 8I2, দেন হচ্ছে 4I2, ফাইনালি হচ্ছে এই 4 ওহমটার মধ্য দিয়ে আবার মেশ 1-এর কারেন্টটা যাচ্ছে অপোজিং ডিরেকশানে। কাজে এটা হবে 4I2 মাইনাস I1 ইকুয়ালস টু 0। তো এটাকে যদি তুমি সিম্পলিফাই করে লিখো তোমার ইকুয়েশনটা হবে মাইনাস 4I1 প্লাস 16I2 ইকুয়ালস টু মাইনাস 24। এখন এই যে দুইটা ইকুয়েশন পাওয়া গেল, দুইটা মেশ ইকুয়েশন, এদেরকে যদি তুমি সলভ করো তাহলে আলটিমেটলি ইউ উইল গেট I1 সমান কি মাইনাস 1 অ্যাম্পিয়ার পাবা তুমি, অ্যান্ড I ডাবল প্রাইম কারেন্ট কি এটা আবার I1-এর সমান। কাজেই আমার I ডাবল প্রাইম যেটা সেটা হচ্ছে কি মাইনাস 1 অ্যাম্পিয়ার। এখন হচ্ছে আমি যেটা করব 12 ভোল্ট সোর্স কনসিডার করছি, 24 ভোল্ট সোর্স কনসিডার করছি, 3 অ্যাম্পিয়ার সোর্সটা কনসিডার করা বাকি আছে। এখন আমি হচ্ছে শুধুমাত্র 3 অ্যাম্পিয়ার সোর্সটাকে কনসিডার করব অ্যান্ড বাকি সোর্সগুলোকে অফ করে দিব। মূল সার্কিটটার কাছাকাছি আমি আঁকতেছি যাতে হচ্ছে বুঝতে সুবিধা হয়, তার জন্য বারবার ইরেজ করতে হচ্ছে। আচ্ছা, কি করব এখন আমি শুধুমাত্র 3 অ্যাম্পিয়ারটাকে অ্যাক্টিভেটেড রাখবো, বাকিগুলোকে 0 করে দেব। 12 ভোল্টকে 0 করা মানে এটা একটা শর্ট সার্কিট হয়ে যাবে। টোয়েন্টি 4 ভোল্টকে 0 করা মানে
0 ভোল্ট মানেই শর্ট সার্কিট। অ্যান্ড এখন 3 ওহমের মধ্যকার যে কারেন্টটা সেটার নাম আমি দিলাম I ট্রিপল প্রাইম। ঠিক আছে, এই প্রবলেমটা দ্যাট ইজ I ট্রিপল প্রাইম বের করার জন্য আমি নোডাল অ্যানালাইসিস মেথডটা ইউজ করব। কারণ আমি যদি মেশ দিয়ে করতে চাই আমার মেশ হয়ে যাবে 3টা, বাট এখানে যদি আমি নোডাল দিয়ে করতে চাই একটা নোডকে গ্রাউন্ড ধরলে নন গ্রাউন্ড নোড আসবে 2টা। ধরো আমি যদি এটাকে গ্রাউন্ড ধরি তাহলে এটা হবে একটা নোড, এটার নাম দিলাম A, অ্যান্ড এই পয়েন্টে আসবে আরেকটা নোড B, আর এটা তো আলটিমেটলি কি গ্রাউন্ডের সাথে শর্ট দিয়ে কানেক্টেড, কাজেই এটাও গ্রাউন্ড। ঠিক আছে, সো নোড দিয়ে করলে হচ্ছে আমার নোড আসবে 2টা, ইকুয়েশান হবে 2টা, বাট মেশ দিয়ে করলে ইকুয়েশান চলে আসবে হচ্ছে 3টা। যদিও হচ্ছে একটা মেশে এখানে অবশ্য কারেন্ট সোর্স আছে, সো খুব কঠিন হবে না, মেশ দিয়ে করলেও করতে পারো, সহজই হবে। কারণ এই মেশটাতে তো হচ্ছে মেশ কারেন্টটা কত সেটা ডাইরেক্ট হচ্ছে কারেন্ট সোর্সের দিকে তাকাই বলা যায়। যাই হোক, নোডাল দিয়েই করি। ফার্স্টেই হচ্ছে আমি নোড বিতে কেসিএল ইকুয়েশনটা লিখব। আচ্ছা, নোড বি থেকে আমি সব লিভিং ডিরেকশানে কারেন্টগুলো কনসিডার করি। বি থেকে একটা যাচ্ছে গ্রাউন্ডের দিকে 4 ওহমের মধ্য দিয়ে, তাহলে এই কারেন্টটা হবে কত? ভিবি মাইনাস 0/4 বা ভিবি বাই 4। বি থেকে আরেকটা কারেন্টও গ্রাউন্ডের দিকে যাচ্ছে 3 ওহমের মধ্য দিয়ে, এটাই আলটিমেটলি আমার I ট্রিপল প্রাইম কারেন্ট যেটা সেটা। যাই হোক, এই কারেন্টটা কত হবে? VB/3। অ্যান্ড ফাইনালি বি থেকে আরেকটা ব্রাঞ্চ বের হয়েছে, এই 4 ওহমের ব্রাঞ্চটা, এবং সেটা এ নোডের দিকে যাচ্ছে, কাজে এই কারেন্টটা হবে কত লিভিং ডিরেকশনে? VB মাইনাস VA/4। আচ্ছা, এখন আসো নোড এতে কেসিএল ইকুয়েশন যেটা লিখি। এ থেকে হচ্ছে লিভিং ডিরেকশানে হচ্ছে যদি ফার্স্টে 4 ওহমের ব্রাঞ্চটা ধরি, এই কারেন্টটা হবে কত? VA মাইনাস VB/4। তারপরে হচ্ছে আরেকটা গেছে কি 8 ওহমের মধ্য দিয়ে গ্রাউন্ডে, এটা কত হবে? VA মাইনাস 0/8, দ্যাট ইজ VA/8। অ্যান্ড এন্টারিং ডিরেকশানে আরেকটা কারেন্ট হচ্ছে 3 অ্যাম্পিয়ার, এটা তাহলে লিভিং ডিরেকশান আমি বলতে পারি কি -3 অ্যাম্পিয়ার। সো -3 অ্যাম্পিয়ার অ্যাড করে দিই লিভিং কারেন্টের সাথে। আলটিমেটলি এই দুইটা ইকুয়েশান যদি তুমি সলভ করো, সলভ করলে তুমি পাবা VB সমান 3 ভোল্ট। ভিবিটাই কেন বের করলাম? কারণ দেখো I ট্রিপল প্রাইম যেটা সেটা কিন্তু কি বি নোড থেকে গ্রাউন্ডের দিকের যে কারেন্ট ফ্লো সেটা 3 ওহমের মধ্য দিয়ে, কাজেই I ট্রিপল প্রাইম কি VB মাইনাস 0/3, দ্যাট ইজ VB/3 যেই কারেন্টটা ধরেছি আমি বি নোড থেকে সেটাই হচ্ছে I ট্রিপল প্রাইম, দ্যাট ইজ এই কারেন্ট টার্মটা। কাজেই আমার I ট্রিপল প্রাইম হলো VB/3, VB হচ্ছে 3 ভোল্ট, তাহলে I ট্রিপল প্রাইম কত হবে? 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আসো আমার সার্কিটে যখন হচ্ছে সবগুলি সোর্স অ্যাক্টিভেটেড 12 ভোল্ট 24 ভোল্ট এবং 3 অ্যাম্পিয়ার তারা সবাই যখন অ্যাক্টিভেটেড, তাহলে যে টোটাল কারেন্ট I সেইটা সুপারপজিশন থিওরাম অনুযায়ী কি হবে? ইন্ডিভিজুয়ালি ইনপুটগুলোর জন্য যে কারেন্টগুলি পাচ্ছিলাম তাদের যোগফল, দ্যাট ইজ I প্রাইম প্লাস I ডাবল প্রাইম প্লাস I ট্রিপল প্রাইম কত আসে? I প্রাইম হলো 2 অ্যাম্পিয়ার, I ডাবল প্রাইম হলো -1 অ্যাম্পিয়ার, আর I ট্রিপল প্রাইম হলো 1 অ্যাম্পিয়ার। কত পেলাম টোটাল? 2 অ্যাম্পিয়ার। আমাকে কিন্তু বলেছিল 3 ওহমের মধ্যকার যেই পাওয়ার সেই পাওয়ারটাও হচ্ছে বের করতে। এখন আমি 3 ওহমের মধ্যকার টোটাল কারেন্ট আইটা বের করে ফেলেছি সুপারপজিশন দিয়ে। তাহলে কিন্তু কি পাওয়ার আমরা সবাই জানি I² R। I তো পেলাম হচ্ছে আমরা 2 অ্যাম্পিয়ার
2 স্কয়ার ইন্টু আর হচ্ছে কত 3 ওহম, দ্যাট ইজ 12 ওয়াট। ঠিক আছে, সো সুপারপজিশন দিয়ে যদি পাওয়ার বের করতে বলে তাহলে হচ্ছে এভাবে আগে টোটাল কারেন্টটা বের করে দিবা সুপারপজিশন থিওরাম দিয়ে, অ্যান্ড দেন পাওয়ারটা হবে হচ্ছে কি ওই টোটাল কারেন্ট স্কোয়ার ইন্টু হচ্ছে যে রেজিস্ট্যান্সের ভ্যালু সেটা। আচ্ছা, এখন হচ্ছে আর একটা ম্যাথ করে সুপারপজিশন থিওরামটা আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। ওকে, এই প্রবলেমটাতে আই নট কারেন্টটা কত, এই যে 5 ওহমের মধ্যকার যে কারেন্টটা সেটাকে বের করতে বলেছে। তো এই প্রবলেমটাতে আমার ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে কয়টা, দুইটা, একটা 4 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স আর একটা আছে 20 ভোল্ট ভোল্টেজ সোর্স। একটু আগে হচ্ছে বারবার হচ্ছে আমি একটা কথা বলতেছিলাম যে সার্কিটের ইনপুট হচ্ছে শুধুমাত্র কে ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ডিপেন্ডেন্টের সোর্সের কথা কিন্তু আমি বলি নাই, বা বলেছি কখন বলেছি ডিপেন্ডেন্ট সোর্সের ভোল্টেজ বা কারেন্টটা হচ্ছে আলটিমেটলি ইন্ডিপেন্ডেন্ট সোর্স অন থাকলেই আসে। সো ওইটার ভোল্টেজ বা কারেন্টটা কিন্তু কি একটা আউটপুট কোয়ান্টিটি ধরে নেওয়া যায়। সো সুপারপজিশন থিওরামে সেটা হচ্ছে বেসিক্যালি কি অ্যাডিটিভিটি প্রপার্টি ডিপেন্ডেন্ট। তো অ্যাডিটিভিটি প্রপার্টিটা হচ্ছে কি বলে, সেটা কিন্তু বলে যে হচ্ছে ইনপুটের সাথে আউটপুটের যে সম্পর্কের কথা সেটা, দ্যাট ইজ দুইটা ইনপুট যোগ করে অ্যাপ্লাই করলে আউটপুট হবে ওই দুইটা ইনপুটের জন্য করেসপন্ডিং আউটপুটগুলির যোগফল। তো সার্কিটে আমরা এর জন্য কি করতেছিলাম, অ্যাট আ টাইম আমরা একটা ইনপুট অন করতেছিলাম অ্যান্ড তার জন্য আউটপুটটা কত ক্যালকুলেট করতেছিলাম। এভাবে আমরা প্রতিটা ইনপুটের জন্য আউটপুটটা কত ক্যালকুলেট করতেছিলাম অ্যান্ড ফাইনাল আউটপুটটা আমরা কি করতেছিলাম, যোগ করে দিচ্ছিলাম। তো এখন আসো ইনপুট যে টার্মটা বলতেছি সেখানে অ্যাট আ টাইম একটা ইনপুটকে আমরা অন রাখি, বাকি ইনপুটকে আমরা ডিঅ্যাক্টিভেট করে দিই, কিন্তু সার্কিটের যে অন্যান্য এলিমেন্ট ইনপুট বাদে যে অন্যান্য এলিমেন্ট তাদেরকে কিন্তু আমরা প্রত্যেকবার সেমই রাখছি, তাদেরকে আমরা অল্টার করি নাই, তাই না? এখন দেখো ডিপেন্ডেন্ট সোর্স যেটা সে কিন্তু ইনপুট না, একটা সার্কিটের ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে কখনো ইনপুট না। কাজে আমি যখন একটা ইনপুট কনসিডার করব বাকি ইনপুটগুলিকে অফ করে দিব, ডিপেন্ডেন্ট সোর্স যেহেতু ইনপুটই না তাকে আমরা অফ করব না, সে সার্কিটে অ্যাক্টিভেটেড অবস্থাতেই থাকবে। একটা রেজিস্টারকে যেভাবে হচ্ছে আমরা কাউন্ট করি ডিপেন্ডেন্ট সোর্সকে আমরা সেভাবেই কাউন্ট করব। আবার অ্যাট আ টাইম একটা ইনপুটকে অন রেখে বাকিদেরকে যখন অফ করে দেই তখন ডিপেন্ডেন্ট সোর্সকে আমরা ইনপুট হিসেবে কনসিডার করবো না, দ্যাট ইজ শুধু ওকে অন রেখে বাকি সব ইনপুটকে আমি অফ করে দিতেছি, সেটা কিন্তু হবে না, কারণ ডিপেন্ডেন্ট সোর্স ইনপুটই না। তোমাদেরকে বলছিলাম যে ডিপেন্ডেন্ট সোর্সের তোমরা যে এক্সাম্পলগুলি জানো তার মধ্যে একটা এক্সাম্পল হলো ট্রান্সফর্মার। ট্রান্সফর্মারের সেকেন্ডারি সাইড, টু বি স্পেসিফিক, ট্রান্সফর্মারের সেকেন্ডারি সাইড যেটা তার ভোল্টেজটা কি প্রাইমারি সাইডের উপর ডিপেন্ডেন্ট না, কাজে সেকেন্ডারি সাইডটা হচ্ছে একটা ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এখন হচ্ছে ধরো সার্কিটের
ইনপুট না বলতে আমি কি বুঝাচ্ছি, ইনপুট তো অন্য কারোর উপর ডিপেন্ড করে না, সে হচ্ছে তোমার ডাইরেক্ট সার্কিটে হচ্ছে কিছু একটা ভোল্টেজ বা কারেন্ট পুশ করে দিচ্ছে। বা ট্রান্সফরমারের প্রাইমারি যদি কোনো কারণে তুমি ডিসকানেক্ট করে দাও বা প্রাইমারিতে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছিলা সেটাকে তুমি অফ করে দাও, তাহলে কি সেকেন্ডারিতে কখনো ভোল্টেজ বা কারেন্ট পাবা না। কারণ কি, সেকেন্ডারিটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স প্রাইমারির উপর, যেটা ডিপেন্ড করে। প্রাইমারিতে কিছু না থাকলে সেকেন্ডারিতে আলটিমেটলি কিছু থাকবে না। সো ও কিন্তু আসলে ইনপুট না, ও একটা কি ইফেক্ট। ডিপেন্ডেন্ট সোর্স যে, সেও হচ্ছে একটা ভোল্টেজ বা কারেন্ট তোমাকে জেনারেট করে দেয়, বাট ডিপেন্ড করে কার উপর, অন্য কোনো ভোল্টেজ বা কারেন্টের উপর। তার মানে সে নিজের থেকে কিছু একটা সার্কিটে অ্যাপ্লাই করে দিতে পারে না, কাজেই তাকে আমি ইনপুট হিসেবেই কনসিডার করব না। সো যখন সুপারপজিশনে ম্যাথ করার সময় আমি অ্যাট আ টাইম একটা ইনপুটকে অন রাখি, বাকিগুলোকে অফ করে দেই, এই কথাটার মধ্যে ডিপেন্ডেন্ট সোর্স আওতাভুক্ত হয় না। দ্যাট ইজ, আমি হচ্ছে কি একটা ইনপুট অন করার সময় বাকি ইনপুট অফ করা মানে আমি বাকি যে ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলি আছে তাদেরকে অফ করব, ডিপেন্ডেন্ট সোর্সকে আমি ডিঅ্যাক্টিভেটেড করব না। একটা রেজিস্ট্যান্সকে আমি যেভাবে সার্কিটে অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি, কারণ রেজিস্ট্যান্সের যে ভোল্টেজ বা কারেন্ট সেটা হচ্ছে কি আমার ইনপুট ভোল্টেজ বা কারেন্টের ফলে একটা আফটার ইফেক্ট বা আউটপুট। সিমিলারলি ডিপেন্ডেন্ট সোর্সের যে ভোল্টেজ বা কারেন্ট সেও আসে হচ্ছে আলটিমেটলি ইনপুটটা অন থাকলেই। ইনপুট সাইডে যদি অফ করে দেই এবং একটা সার্কিটে যদি শুধু ডিপেন্ডেন্ট সোর্স থাকে, তাহলে ওই সার্কিটে হচ্ছে কোনো ভোল্টেজ বা কারেন্ট আলটিমেটলি থাকবেই না। ধরো একটা ট্রান্সফরমার একটা সার্কিটে লাগায় রাখছো যেটার কোনো প্রাইমারি নেই, শুধু একটা সেকেন্ডারি সাইড দিয়ে তুমি একটা সার্কিট বানায় রাখছো। প্রাইমারি যদি না থাকে তাহলে কি আর কোনো সার্কিটে ভোল্টেজ বা কারেন্ট আসবে না। সিমিলারলি শুধু ডিপেন্ডেন্ট সোর্স থাকলে সার্কিটে কোনো ভোল্টেজ বা কারেন্ট আসবে না। কাজেই ডিপেন্ডেন্ট সোর্সের যে ভোল্টেজ বা কারেন্ট সে আলটিমেটলি ডিপেন্ডেন্ট হচ্ছে কার উপরে, ইনপুটের উপরে বা ইন্ডিপেন্ডেন্ট সোর্সের উপরে। কাজেই ডিপেন্ডেন্ট সোর্সের যে ভোল্টেজ বা কারেন্ট সেটা হচ্ছে সার্কিটে একটা ইনপুট অ্যাপ্লাই করলেই তার ইফেক্ট হিসেবে আমরা পাই। কাজেই ডিপেন্ডেন্ট সোর্সের যে ভোল্টেজ বা কারেন্ট সেটা হচ্ছে আমরা কনসিডার করব আউটপুট হিসেবে, ইনপুট হিসেবে কনসিডার করব না। সো অ্যাট আ টাইম একটা ইনপুট যখন আমি অন করব, আমরা সবসময় একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে অন করব এবং অন্যান্য ইনপুটকে যখন আমি অফ করে দিব, আমি অন্যান্য ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে অফ করে দিব। ডিপেন্ডেন্ট সোর্সকে আমি হাত দিব না। রেজিস্ট্যান্সকে যেমন আমি অ্যাজ ইট ইজ কানেক্টেড রাখি, ডিপেন্ডেন্ট সোর্সকেও আমি কি ইন্টারাপশনের জন্য রেজিস্ট্যান্সকে আমি যেমন অ্যাজ ইট ইজ কানেক্টেড রাখি, ডিপেন্ডেন্ট সোর্সকেও আমি অ্যাজ ইট ইজ কানেক্টেড রাখবো, তাকে আমি ডিঅ্যাক্টিভেটেড করব না। ওকে, তো এই ম্যাথটা হচ্ছে এজন্যই করাচ্ছি কারণ সে হচ্ছে একটা ডিপেন্ডেন্ট সোর্স কনসিস্ট করে, অ্যান্ড এটাকে আমরা একটা রেজিস্টরের মতোই হচ্ছে সার্কিটে অ্যাজ ইট ইজ রেখে দিব। আর ইনপুট হিসেবে কনসিডার করব শুধুমাত্র 4 অ্যাম্পিয়ারকে আর এই 20 ভোল্টকে। তো ফার্স্টে আসো আমরা 20 ভোল্ট যে ইনপুটটা তাকে কনসিডার করি। এখন আমরা কি করব, অন্য যে ইনপুটগুলি আছে তাকে অফ করে দিব। অন্য ইনপুট বলতে এখানে শুধু 4 অ্যাম্পিয়ার যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স সে আছে, ঠিক আছে। সো তাকে অফ করে দেওয়া মানে কি 0 অ্যাম্পিয়ার দিয়ে রিপ্লেস করা বা বেসিক্যালি একটা ওপেন সার্কিট। তো তাহলে আমার সার্কিটটা দাঁড়াবে আলটিমেটলি আচ্ছা, শুধু যখন 20 ভোল্টকে অন রাখতেছি তখন হচ্ছে 5 ওহমের মধ্যকার কারেন্টটার নাম আমি দিলাম I0 প্রাইম। অ্যান্ড দেখো ডিপেন্ডেন্ট সোর্সের যেই ভোল্টেজটা সে কার উপরে ডিপেন্ড করে, সে কিন্তু এই 5 ওহমের মধ্যকার কারেন্টটার উপরে ডিপেন্ড করে, দ্যাট ইজ I0 এর উপর ডিপেন্ড করে। I0 এর ভ্যালু যখন I0 প্রাইম হয়ে যাচ্ছে
তখন সেও ভোল্টেজ যেটা দিবে সেটার ভ্যালু হবে 5I0 প্রাইম। দেখো আমি হচ্ছে অন্য ইনপুটগুলোকে অফ করেছি, দ্যাট ইজ শুধু 4 অ্যাম্পিয়ারকে অফ করেছি, কিন্তু 5I0কে মূল সার্কিটে যেভাবে ছিল সেভাবে অ্যাজ ইট ইজ রেখে দিছি। একে কিন্তু আমি অফ করি নাই বা ডিঅ্যাক্টিভেট করি নাই। দ্যাট ইজ হচ্ছে কি 0 ভোল্ট, যেটা এটা তো একটা ভোল্টেজ সোর্স, কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, দ্যাট ইজ 0 ভোল্ট বা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে দেই নেই। কারণ 0 ভোল্ট দিয়ে আমি যদি রিপ্লেস করে দেই ইট উইল নট বি রাইট, কারণ এখানে যেই ভোল্টেজটা সেটা 0 ভোল্ট না, সে কার উপর ডিপেন্ড করে, I0 উপর ডিপেন্ড করে, ঠিক আছে। সো 20 ভোল্ট অ্যাক্টিভেটেড থাকলে এখানে হচ্ছে আমি যেই I0টা পাবো তার উপর ডিপেন্ড করে এই ভোল্টেজ সোর্সটার অ্যাক্রসে আমি একটা ভোল্টেজ পাবো যার ভ্যালু কিনা হবে 5I0 প্রাইমের সমান। কাজেই এই যে ভোল্টেজটা জেনারেট হচ্ছে সেটা সার্কিটের ইনপুট না, সে হচ্ছে আউটপুট। কাজেই অন্যান্য ইনপুটকে অফ করার সময় এটাকে আমি অফ করবই না, কারণ ইন দ্য ফার্স্ট প্লেস সে হচ্ছে ইনপুটই না, তার ভোল্টেজ বা কারেন্ট বেসিক্যালি ইনপুট থাকার জন্য একটা আফটার ইফেক্ট, দ্যাট ইজ তার যে ভোল্টেজ বা কারেন্ট সেটাকে আমরা একটা রেজিস্টরের ভোল্টেজ বা কারেন্টের মতো আউটপুট হিসেবে কনসিডার করতে পারি। তো এই প্রবলেমটাকে আমি হচ্ছে মেশ দিয়ে সলভ করব। ফার্স্টেই দেখো I0 প্রাইম কারেন্ট যেটা, সেটা কিন্তু মেশ 1-এর কারেন্ট, বাট মেশ 1-এর কারেন্ট আমি যে ডিরেকশানে ধরছি তার চেয়ে উল্টা ডিরেকশানে যাচ্ছে, কাজেই I0 প্রাইম হবে কি -I1। তো এই সার্কিটের জন্য তুমি যদি হচ্ছে মেশ ইকুয়েশন লিখো, মেশ 1-এর জন্য যদি লিখো ইকুয়েশন, তাহলে হচ্ছে কি হবে দেখো, ওয়ান ওহমের অ্যাক্রসে আমার ডিরেকশানে I1, আমার অপোজিট ডিরেকশান I2। এখন আসো তারপরে যে ভোল্টেজ টার্মটা সেটা হচ্ছে কি প্লাস 5I0 প্রাইম, তারপরে হচ্ছে কি 4I1 -20 প্লাস আবার কি 5I1 ইকুয়ালস টু 0। 5I0 প্রাইম যেটা, সেটাকে কিন্তু আবার আমরা কি লিখতে পারি, I0 প্রাইম কি -I1, তাহলে 5I0 প্রাইম কি -5I1 হবে। তো এটাকে যদি তুমি সিম্পলিফাই করে লিখো ইউ উইল গেট, এটা একটা ইকুয়েশন। এখন সেকেন্ড মেশে আসো। সেকেন্ড মেশের জন্য যে ইকুয়েশনটা, সেটা যদি তুমি একইভাবে লিখো, তুমি আলটিমেটলি যে ইকুয়েশনটা পাবা, সিম্পলিফাই করার পর যে ইকুয়েশনটা পাবা, এটা নিজে লিখে দেখো, এটা পাবা হচ্ছে 4I1 প্লাস 6I2 সমান 0। তো সলভ করে তুমি হচ্ছে পাবা এই দুটো ইকুয়েশন সলভ করে, এটা মেশ 1-এর, এটা মেশ 2-এর, সলভ করে তুমি পাবা I1 সমান 60/17। তাহলে I0 প্রাইম তো হচ্ছে আবার কি -I1, কাজে I0 প্রাইম হবে কি -60/17। ওকে, এখন আসো, এখন হচ্ছে আমি 4 অ্যাম্পিয়ারকে অ্যাক্টিভেটেড রাখবো অ্যান্ড 20 ভোল্টকে অফ করে দিব, বা 0 ভোল্ট দিয়ে রিপ্লেস করব, বাকি শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করব। তো তাহলে হচ্ছে আমার সার্কিটটা কি দাঁড়াবে, তাহলে দেখো সার্কিটটা দাঁড়াবে, আমি এখানেই হচ্ছে এডিট করি, 20 ভোল্টটাকে এখন আমি 0 ভোল্ট দিয়ে রিপ্লেস করে দিলাম বা অফ করে দিলাম। অ্যান্ড এখন আমার যে কারেন্ট আছে সেটার নাম আমি দিলাম I0 ডাবল প্রাইম, তাহলে এই ভোল্টেজটাও হবে 5I0 ডাবল প্রাইম। অ্যান্ড দেখো 4 অ্যাম্পিয়ার ইনপুটটাকে যখন আমি কনসিডার করছি তখন আমি অন্যান্য ইনপুটকে অফ করে দিচ্ছি, তার জন্য হচ্ছে কি আমার যেই 20 ভোল্ট সোর্সটা ছিল তাকে আমি অফ করে দিছি, কিন্তু এবারও আমি 5I0 ডাবল প্রাইমকে
অ্যাজ ইট ইজ রেখে দিছি, তাকে আমি ডিঅ্যাক্টিভেটেড করি নাই। কারণ কি, সে হচ্ছে ইনপুটই না, তাকে আমি একটা আউটপুট বা রেজিস্টারকে যেভাবে কনসিডার করি সেভাবেই হচ্ছে কনসিডার করব। ঠিক আছে, তো এখন হচ্ছে আমার সার্কিটে দেখো, এটা 3টা মেশের একটা সার্কিট, যার মধ্যে একটাতে আমার কারেন্ট সোর্স আছে। সো কারেন্টের ভ্যালুটা আমি ডাইরেক্টলি পাবো। তো এই মেশের কারেন্টটা তো হচ্ছে বেসিক্যালি কি 4 অ্যাম্পিয়ার, সে একই ব্রাঞ্চের কারেন্ট এবং সেম ডিরেকশনেই আছে, কাজে I1 সমান 4 অ্যাম্পিয়ার। এখন আসো মেশ 2তে হচ্ছে আমি কেভিএল ইকুয়েশন লিখি, তাহলে কি হবে, 3 ওহমের মধ্য দিয়ে আমার সাথে সেম ডিরেকশনে যাবে I2, অপোজিং ডিরেকশনে যাবে কে I1, কাজেই ভোল্টেজ টার্মটা হবে কত 3I2 মাইনাস I1 আবার কত 4, তাহলে আমার ভোল্টেজটা কত হবে 3I2 মাইনাস 4 প্লাস হচ্ছে কি 2I2, অ্যান্ড দেন এই সোর্সটাকে আমি হচ্ছে মাইনাস সাইন দিয়ে এনকাউন্টার করতেছি, কাজে এটা হবে মাইনাস 5I0 ডাবল প্রাইম, আর প্লাস 1 ওহমের মধ্য দিয়ে আমার ডিরেকশনে যাচ্ছে I2, অপোজিং ডিরেকশনে যাচ্ছে I3। এখন আসো I0 ডাবল প্রাইম, যেটা I0 ডাবল প্রাইম হচ্ছে কি, সে কিন্তু আবার I1 মাইনাস I3, দ্যাট ইজ আমি যদি হচ্ছে এই নোডে KCL অ্যাপ্লাই করি, এই নোডে আমার এন্টারিং কারেন্টকে আর লিভিং কারেন্টকে দেখা যাক। দেখো, এন্টারিং হচ্ছে I0 ডাবল প্রাইম, I1 হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে, কাজেই সে লিভিং, আবার I3 সেও ক্লকওয়াইজ ডিরেকশনে, কাজেই সে হচ্ছে এই নোডটাতে এন্টারিং। কাজেই KCL ইকুয়েশন আমি যদি লিখি, এন্টারিং কারেন্ট কারা কারা, I0 ডাবল প্রাইম আর I3, অ্যান্ড লিভিং কারেন্টকে I1 আবার কত 4 অ্যাম্পিয়ার, কাজেই লিভিং কারেন্টটা 4 অ্যাম্পিয়ার। সো I0 ডাবল প্রাইম যে, সে হচ্ছে আবার কি 4 মাইনাস I3। ঠিক আছে, সো I0 যে কারেন্টটা, I0 ডাবল প্রাইম যে কারেন্টটা, সে হচ্ছে 4 মাইনাস I3। তো কেন হচ্ছে এটা বের করলাম, এই যে আমি মেশ 2তে নিচের জিনিসগুলো মুছে দিই। আচ্ছা, মেশ 2তে হচ্ছে আমি যে কেভিএল ইকুয়েশনটা লিখছিলাম, সেখানে একটা 5I0 ডাবল প্রাইম টার্ম আছে। তো I0 ডাবল প্রাইমের জায়গায় আমি এখানে হচ্ছে কি 4 মাইনাস I3 বসিয়ে দিব। তো বসিয়ে দিলে আলটিমেটলি ইকুয়েশনটা আমার I1 I2 I3 এর টার্মে আসবে I2 মাইনাস 4 প্লাস 2I2 মাইনাস 5। I0 ডাবল প্রাইম কত, I0 ডাবল প্রাইম হলো কত I1 মাইনাস I3, I1 আবার 4, দ্যাট ইজ 4 মাইনাস I3। I0 ডাবল প্রাইম হলো 4 অ্যাম্পিয়ারটার সাথে I1 এর সাথে একই ডিরেকশানে, আর I3 এর সাথে অপোজিং ডিরেকশানে, অথবা হচ্ছে যেভাবে দেখালাম একটু আগে এই পয়েন্টে KCL দিয়েও তুমি বের করতে পারো যে I0 ডাবল প্রাইম হলো 4 মাইনাস I3। কাজেই 5 যে I0 ডাবল প্রাইম, সেটাকে আমরা রিপ্লেস করব হচ্ছে 4 মাইনাস I3 দিয়ে, প্লাস হচ্ছে কত I2 মাইনাস I3 ইকুয়ালস টু 0। এটাকে সিম্পলিফাই করলে দাঁড়াবে সিমিলারলি তুমি যদি সেকেন্ড মেশটা যেটা আছে, সেকেন্ড মেশের জন্য তো লিখলামই, থার্ড মেশের জন্য তুমি যদি কেভিএল ইকুয়েশনটা লিখো অ্যান্ড সিম্পলিফাই করো, এটা নিজে কেভিএল ইকুয়েশনটা লিখে সিম্পলিফাই করবা, দেন আলটিমেটলি ইউ উইল গেট মাইনাস I2 প্লাস 5I3 ইকুয়ালস টু 0। তো এই যে দুইটা ইকুয়েশন পেলাম I2 আর I3 এর টার্মে, I1 তো অলরেডি আমরা জানি 4 অ্যাম্পিয়ার, কারণ মেশ মানে একটা কারেন্ট সোর্স আছে,
তো ইকুয়েশনটা সলভ করে তুমি হচ্ছে পাবা I3 সমান 16/17। এখন আমার বের করার কাজ তো হচ্ছে এই I নট ডাবল প্রাইম কারেন্টটা, অ্যান্ড I নট ডাবল প্রাইম হচ্ছে কি, এই ইকুয়েশানে আমরা দেখলাম অলরেডি, দ্যাট ইজ এই পয়েন্টে KCL অ্যাপ্লাই করে আমরা পেয়েছি 4 - I3, দ্যাট ইজ I নট ডাবল প্রাইম আমরা পেয়েছি 4 - I3, দ্যাট ইজ 4 - 16/17। এটা আলটিমেটলি পাবা হচ্ছে 52/17। সো আমার টোটাল যে কারেন্ট I নট সে হবে কি, সে হবে I নট প্রাইম আর I নট ডাবল প্রাইমের যোগফল। দুইটা ইনপুটের জন্য যে করেসপন্ডিং আউটপুটগুলি পাচ্ছিলাম তাদের যোগফলই হবে দুইটা ইনপুটের জন্য সম্মিলিত আউটপুট, দ্যাট ইজ -60/17 প্লাস কত 52/17, দ্যাট ইজ -8/17 অ্যাম্পিয়ার। এটাই হলো আমার